কলেজের গেট দিয়ে ঢুকবো, এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উধুম কেলানি কেলাচ্ছে। ভাবতেছি একবার কি দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। আমি পেছনে ফিরে জিজ্ঞেস করি, জি, আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তোকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি, বলুন কি বলবেন। তবে নিজের মোটা মাথাটা ধারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তোকে শাস্তি পেতে হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজের সম্পর্কে, না হয় তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস? একে তো ভুল করেছিস, তার উপর এবার মুখের ওপরে কথাও বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিনে এসে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর একটা কাগজ। যা, এটাকে খুলবি না। সোজা ওই যে খালাকে দেখছিস, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। আমি কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে কলেজের আয়ার কাছে চলে গেলাম। এই যে খালা। কি হয়েছে, ডাকতেছিস কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। খালাম্মার হাতে কাগজটা দিয়ে চলে যেতে আসতে ধরলাম, এমন সময় খালা আবার ডাক দিল। এই ছেলে, এদিকে আয়। আমি কাছে যেতেই খালাম্মা আমার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। দেখছো নি ভোলা পানের তামাশা? আমারে দেয় লাভ লেটার। আমি পেছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হা হা করে হাসতে হাসতে কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখতেছি। এটা একটা লাভ লেটার ছিল। এমন সময় ডলি বলে উঠল, আমাদের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকা। তোর ক্লাস ওই দিকে। এতটা লজ্জায় এর আগে কখনো পড়ি নাই। আর ওদিকে বচ্চাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। এতগুলো মেয়ে মিলে আমার প্রেস্টিজ পাংচার করে দিল। যাই হোক, যেটা হবার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। এত কিছু না ভেবে সামনের দিকে হাঁটা শুরু করলাম। কলেজে তেমন কোনো পরিচিত বন্ধু নেই, তাই রুমে ঢুকেতেই প্রথমে কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিলাম। এমন সময় সাকিব বলে উঠল, দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম, একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি আর মেয়েগুলো তোর দিকে চেয়ে হি হি করে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসেই প্রেমে পড়ে গেছিস নাকি? আরে দোস্ত, সে কথা আর বলিস না। সে এক অন্যরকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনই আমার পিটিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের এক বন্ধু বলে উঠল, যাই করিস দোস্ত, মেয়েগুলোর থেকে দূরে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডি ডন আছে মেয়ে, সে নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধের নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে, কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলের ক্রাশ ওই মেয়েটা, কিন্তু কেউ ওকে ভয়ে প্রপোজ করতে পারে না। খুব ডেঞ্জারাস মেয়ে। এইসব গল্প করতেছিলাম বন্ধুদেরকে নিয়ে। এমন সময় ক্লাসরুমে স্যার চলে আসলো। ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজ থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। সেই সাথে ছোট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমার নাম নিলয় হাসান, বাবা মায়ের ছোট ছেলে। কিছুক্ষণ পরেই বাসায় চলে আসলাম। রুমে ঢুকতেই আম্মু বললেন, বাবা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? আর বলো না মা, প্রথম দিন কলেজে গিয়ে পেস্টিস পাংচার হয়ে গেছে। কেন, কি এমন হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? বাদ দাও তো মা, তোমাকে এসব কথা বলা যাবে না। আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। খাবার শেষে বন্ধুর সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজের ভিতরে ঢুকতেই পেছন থেকে কারা যেন বলা বলি করছে, দোস্ত, কালকে সে র্যাগ খাওয়া সেই ছেলেটা না? এইসব বলছে আর হাসাহাসি করছে। আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলো।
এখন দেখতেছি এই কলেজে আমার মান সম্মান বলে কিছুই থাকলো না। মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, নিলয় তুই নিজেকে কন্ট্রোলে রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিক নিয়ে নেব। এই বলে মেয়েগুলোর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলাম। এমন সময় পেছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে আমাকে সেই সিনিয়র মেয়েটি ডাক দিল। আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আবার আমাকে ডাক দিল। ওই ছ্যামড়া, তোকে না ডাকতেছি, কথা না শুনে কই যাস? আমি তো বেশ লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়লো। পেছন ঘুরে চারদিকে তাকিয়ে বললাম, জি আমাকে ডাকতেছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকতেছি? এইদিকে আয়। আমি সামনে গিয়ে বললাম, কিছু বলবেন? এমন সময় শার্ট প্যান্ট পরে থাকা একটা মেয়ে বলল। নাম কি তোর? মেয়েটাকে দেখে মনে হচ্ছে না, যেভাবে শার্ট প্যান্ট চোখে চশমা পরে আসে দেখে মনে হচ্ছে একটা ছেলে, তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছি। এমন সময় মেয়েটি বলল, এমন হাঁ করে চেয়ে কি দেখছিস? হিয়ে না, মানে কিছু না, আমার নাম নিলয় হাসান। বাহ, তোর নামটা তো বেশ সুন্দর। বাবা মায়ের পছন্দের নাম, সুন্দর হওয়াটাই স্বাভাবিক। পাশে থেকে অন্য একটা মেয়ে বলল, তুই ডলিকে চিনোস? আমি একটু মজা করে বললাম, ডলি নামের মানুষটা ছেলে নাকি মেয়ে নাকি কোনো এলিয়েন? তাকে চিনে আমার লাভ কি? ডলি নামের কাউকে আমি চিনি না। এই কথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা আমাকে একটা কষিয়ে থাপ্পড় মারলো। আমি ওর সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম। ঠাস করে আমি একটা থাপ্পড় দিয়ে দিলাম। পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, তোর এত বড় সাহস, তুই ডলির গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না। এই কথা বলতেই ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরল, আর কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় ডলি ওর বান্ধবীদেরকে বলল, ছেড়ে দে ওকে, কেউ ওর পথ আটকে দাঁড়াস না, ওকে এখান থেকে যেতে দে। ডলির এই কথা শুনে তার এক বান্ধবী বলল, এটা তুই কি বলছিস ডরি? ছেড়ে দিব মানে ওকে এখন মারবো সারা জীবন? ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে? ওকে মেরে হাত পা ভেঙে দিব? একটিবার গায়ে হাত দিয়ে দেখেন না, এমন অবস্থা করব যেটা আপনাদের কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না, ওকে? এই বলে আমি ওখান থেকে চলে আসলাম, আর ওরা সবাই নিঃস্ব হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। পাশে থেকে সাকিব দৌড়ে এসে আমাকে বলল, দোস্ত, তুই কিন্তু ডলিকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিসনি। ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দিবে না। তোর মনে হয় ডলির সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুই এমনটা করলি। তবে যাই হোক দোস্ত, তোর সাহস আছে বলতে হয়। তোরা চুপ করতো দোস্ত। কেউ আমাকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখব, এটা কখনো তোরা ভাববি না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, আর ওর মতো মেয়ের অন্যায় তো কখনোই মেনে নেব না। চল এখন ক্লাসে যাব, লেট হয়ে যাচ্ছে। এই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। কি রে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? না আম্মু। কি হয়েছে বল আমাকে। নাকি কলেজে গিয়ে পড়া পড়িসনি বলে স্যাররা বকা দিয়েছে? আম্মু, তোমার মাথায় এমন উদ্ভট প্রশ্ন কিভাবে আসে? স্যাররা আমাকে বকা দিবে কেন? আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না। নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে। আচ্ছা আম্মু, তুমিই বলো, বাবার টাকা পয়সা থাকলে কি মাস্তানি মাফিয়াগিরি করতে হবে? কেন বাবা, তুই কি কোনো মেয়ের সাথে কোনো রকম ঝামেলা করেছিস? না, তেমন কিছু হয়নি। বাবা, তুই যাই করিস মেয়েদের সাথে একদম মিশবি না। সব মেয়েরা কিন্তু ভালো হয় না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমারও খুব বেশি ক্ষুধা পেয়েছে। তারপরে খাবার খেয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি, মেয়েটাকে থাপ্পড়টা একটু বেশি জোরে মারা হয়ে গেছে। আসলে আমি এমনই, কেউ অন্যায় করলে সেটা সহজে মেনে নিতে পারে না। এসব ভাবছি, এমন সময় সাকিব ফোন দিল। কিরে দোস্ত, কি অবস্থা? এত রাতে ফোন দিয়েছিস কেন? কালকে ফার্স্ট টাইম ক্লাস আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না যেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। ওকে, মনে থাকে যেন। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। সকাল হয়েছে বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না?
আর একটু ঘুমাতে দাও না আম্মু। সকাল 9টা বেজে গেছে, আবার কিসের ঘুম? তাড়াতাড়ি ওঠ। 9টা বেজে গেছে, আর একটু আগে ডাকতে পারতে। 9টা বেজে গেছে, আর একটু আগে ডাকতে পারতে না? এই বলে ঘুম থেকে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের গেটে ঢুকেই চারিদিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিলাম। আজকে আর কোথাও মেয়েগুলোকে দেখতে না পেয়ে সামনে হাঁটা শুরু করলাম। একবারে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় মাফিয়া বাহিনী আমার সামনে উপস্থিত। আমি ওদের দেখে একটু চমকে উঠলাম। এমন সময় ডলি বলল, এই নিলয়, তোকে আমার না ভালো লেগে গেছে, আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। ডলির কথা শুনে আমি চমকে উঠলাম। কিছু না বলে আমি নিঃসব হয়ে রইলাম। কে রে, চুপ করে আছিস কেন? এত কি ভাবছিস? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর থাকলেও কোনো সমস্যা নেই, যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মন থেকে ডিলিট করে দিয়ে আমাকে ভালোবাসবি। অসম্ভব, ভালোবাসি বললেও তো আর প্রেম হয়ে যায় না। আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিস, মানে আপনার যে ড্রেস আপ সেটা দেখে মনে হয় না আপনি একটা মেয়ে। আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। তুই শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতে বাধ্য হবি। আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমি নই। তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকেই আমি চাই। আপনার মাথায় মনে হয় তার ছিঁড়ে গেছে, তাই অযথা ভুল বকতেছেন। বা আপনার মেন্টাল হাসপাতালে গিয়ে আপনার মাথা চেক আপ করান, ওকে? দেখ নিলয়, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে মেয়েদের হাত পা সব ভেঙে দিতাম। এইসব মাইলের ভয় অন্য কাউকে গিয়ে দেখান, আমাকে দেখাবেন না, ওকে? পাশে থেকে জুলির বয়ফ্রেন্ড বলল, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না এর কি অবস্থা করি। এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। না, তোরা ওকে কিচ্ছু বলবি না। দেখেন, আপনাদের এইসব ফালতু কথা শোনার টাইম নাই। সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। এই কথা বলতেই ডলি আমার শার্টের কলার ধরে, তুই আমাকে ভালোবাসবি কি না বল। দেখুন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেয়ের সাথে আমার মতো সহজ সরল ছেলে প্রেম করবে, এটা অসম্ভব। আমার শার্টের কলারটা ছাড়ুন, তা না হলে থানায় গিয়ে পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা করব। তুই আমাকে হাসালি। তুই হয়তো জানিস না এখানকার পুলিশ আমার বাবার কথায় ওঠে আর বসে, আর তুই করবি থানায় পুরুষ নির্যাতনের মামলা। এবার কিন্তু আপনি একটু বেশি বেশি করে ফেলছেন। শার্টের কলারটা ছাড়ুন। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। যত সব ফালতু মেয়ে। এই বলে ওখান থেকে চলে আসলাম। পেছন থেকে সাকিব বলল, দোস্ত, তুই কই যাস? ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিল, এখন বাসা যাব। এমন সময় সাকিব বলে উঠল, দোস্ত, নতুন প্রেম করছিস, আগে আমাদের বিরিয়ানি খাওয়া, তারপর বাড়ি যাস। তোরা আমার বন্ধু না শত্রু? আমি মরছি আমার সমস্যা নেই, আর তোরা আসিস বিরিয়ানি খেতে। বাসায় এসে, আম্মু আমি কালকা থেকে আর কলেজে যাব না। কেন বাবা, কি হয়েছে? কি আর হতে বাকি আছে, কালকা থেকে আর কলেজে যাব না। দরকার হলে অন্য কলেজে ভর্তি হব। পাগলামি বাদ দে, কলেজে না গেলে হয় নাকি? থুর, ভালোই লাগে না কিছু। তারপরে 2 দিন রাগ করে কলেজে যায়নি। 2 দিন পর কলেজে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় ডলি এসে, নিলয়, তুই 2 দিন কলেজে আসিস না কেন? আমি কেন কলেজে আসিনি সেই প্রশ্নের উত্তর আপনাকে দিব কেন? নিলয়, সিনিয়রদের সাথে কথা বলতে হয় কিভাবে ভুলে গেছিস? দেখ নিলয়, তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুই 2 দিন কলেজে না আসার কারণে আমার খুব মন খারাপ হয়েছিল। তোকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। এসব আগলা পিরিত আমাকে দেখাতে আসবেন না। আপনার এমন আগলা পিরিত দেখার টাইম আমার নেই। তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? তুই হয়তো জানিস না আমি কি করতে পারি আর না পারি। দয়া করে আপনি যদি আমাকে আর বিরক্ত না করেন তাহলে অনেক খুশি হব। এই কথা বলতেই ডলি আর কোনো কথা না বলে চলে গেল। দোস্ত, ডলি মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে। যাই করিস, ওকে এইভাবে বারবার ফিরিয়ে দেওয়াটা তোর একদম ঠিক হচ্ছে না। তোর এই সব ফালতু কথা বন্ধ কর, বেশি কথা না বলে চল, এখন ক্লাসে যাব। আচ্ছা চল তাহলে। পরের দিন অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে, বাসায় মন টেকছে না, তাই কলেজে একটু সকাল সকাল চলে আসলাম। সাকিব এখনও কলেজে আসেনি, তাই আমারও একা একা ভালো লাগছে না। তাই কলেজে গাছে নিয়ে এসে আনমনে বসে হেডফোনটা
ব্যাগের ভিতর থেকে বের করে কানে লাগিয়ে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পরে কলেজের গেটের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে একটা পরী হেঁটে আমার দিকে আসে। আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি, পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে এসেছে। এর আগে তো কখনো এমন সুন্দর মেয়ে এই কলেজে দেখিনি। আমি নিজের গায়ে চেমটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি। পরীটা দেখেছি আমার দিকে আসে। একটু কাছে আসতে বুঝতে পারলাম এটা নতুন কোনো মেয়ে না, এটা হলো ডলি। ডলি আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি, মেয়েদের পোশাক পরে এসেছে, তাই এত সুন্দর লাগছে। আমি নিজের চোখ দুটোকে ডলের দিকে না দিয়ে মোবাইলের দিকে দিয়ে গেম খেলতে লাগলাম। দেখেও না দেখার ভান করে মোবাইলে গেমস খেলছি। এই বেয়াদব মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে চোখাচোখি হলে পুরাই বেজ্জতি। ডলি একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে সামনে এসেই বলল, আই লাভ ইউ। সামনে না দেখে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি এখন লেবু খাবো না, আপনি আসতে পারেন। আসলে কানের মধ্যে হেডফোনে গান হচ্ছে, তাই ডলি আই লাভ ইউ বলেছে। আমি মনে করেছি কেউ আমাকে লেবু খেতে বলছে। আরে তোকে লেবু খেতে বলছি না, সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোনটা খুল। আমি সামনে তাকিয়ে দেখি ডলি একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু ভাব নিয়ে বললাম, কিছু বলবেন? আমি তোমাকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না। এই তোর কী সমস্যা? বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস? নাকি ভাব বেড়ে যাচ্ছে তোর? বাপ দেখানোর কি আছে, আমি আপনাকে ভালোবাসি না। এবার ডলি আমার শার্টের কলার ধরে, এই পিচ্ছি শোন, আমার সাথে বেশি ভাব দেখাতে আসবি না। শুধু তোকে ভালোবাসি বলে তুই এখনও সোজা হয়ে হাঁটতে পারছিস, না হলে তোকে মেরে হাত পা সব ভেঙে দিতাম। পুরনো ডায়লগ বাদ দেন, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোকে 2 দিন সময় দিলাম, আমার উত্তরটা যেন পেয়ে যায়, মনে থাকে যেন, মাত্র 2 দিন। 2 দিন তো দূরের কথা, 2 বছর পরেও আমার কাছ থেকে আপনার উত্তর পাবেন না, যত সব ফালতু মেয়ে। ডলি মন খারাপ করে চলে গেল। আমি আবার কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এমন সময় সাকিব আমার সামনে উপস্থিত। কিরে দোস্ত, আজ মনে হচ্ছে সকাল সকাল কলেজে চলে আসছিস? নিশ্চয়ই ডলিকে দেখার জন্য তাড়াতাড়ি কলেজে আসছিস, তাই না? তুই এসব কি বলস? দোস্ত, আমরা সব বুঝি। ডলিকে নিশ্চয়ই তোর ভালো লাগে আর দেখার জন্য এত আগে কলেজে চলে আসছিস। তোর জন্য কি আমি সকাল সকাল কলেজেও আসতে পারবো না? আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, তাই চলে আসি, এই আর কি। বুঝি সব বুঝি, আমাকে ভুল বুঝাস না। আমাকে নিয়ে মজা না করে চল এখন ক্লাসে যাবো। আচ্ছা চল। তারপর ক্লাস শেষ করে বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তুমি আব্বুকে বলো যে আমি আর এই কলেজে পড়বো না, এখানকার মেয়েরা একদম ভালো না। তোর আব্বু পাশের রুমে টিভি দেখছে, যা তুই গিয়ে বল। আর কলেজের মেয়েরা কি শুধু তোর পেছনেই লাগে? আম্মু তুমি খুব ভালো করে জানো আমি আব্বুকে খুব ভয় পাই, এসব কথা আমি আব্বুকে বলতে পারবো না, তুমি একটু বলো প্লিজ। তুই যদি বলতে না পারিস তাহলে আমিও বলতে পারবো না। ঠিক আছে, তোমাকেও বলতে হবে না, আজ থেকে পড়ালেখা কলেজে যাও সব বাদ। পাগলামি বাদ দিয়ে এখন খেয়ে নে। তোমাকে দিয়ে কিছু হবে না। পরের দিন মনটা খারাপ ছিল, তাই কলেজে যাইনি। আর কলেজে গিয়েই বা কী করবো? ওই সিনিয়র মেন্টাল মেয়ের জন্য কলেজে গিয়ে কোনো শান্তি নেই, প্রতিদিন একটা না একটা সমস্যা তৈরি করবেই। বিকেলবেলা রুমে বসে মোবাইলে গেমস খেলছি, এমন সময় রুমে কলিং বেলটা বেজে উঠল। নিলয়, দেখ তো বাবা কে এসেছে, দরজাটা খুলে দে। আমি রুমের দরজা খুলতেই দেখলাম রুমের সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি, কি চাই? আমি যেই হই না কেন, তোমার নাম কি নিলয় হাসান? জি, আমার নাম নিলয় হাসান। ভদ্রলোক আমাকে বুকে জড়িয়ে বলল, বাহ, জামাই তো দেখতে অনেক সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে বলতে হয়। জামাই মানে? আপনার মাথা ঠিক আছে তো? আমি তো এখনো বিয়েই করলাম না, তাহলে আপনার জামাই হলাম কি করে? বিয়ে করনি তো কি হয়েছে বাবা, সময় হলে বিয়েও হবে। আপনি কে বলুন তো? আমি ডলির আব্বু। ভদ্রলোকের কথা শুনে আমি থ হয়ে গেলাম। আরে বাবা, চুপ করে আছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? আমি কোনো কথা না বলে হাতের ইশারায় দেখিয়ে দিলাম। এই মেয়ে দেখছি এবার আমার মান সম্মানের 13টা বাজিয়ে দেবে। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। রুমের ভিতরে আব্বু আম্মু আর ডলির আব্বু কি যেন সব বলাবলি করছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু আমাকে ডেকে বলল, নিলয়, আমি এসব কি শুনছি?
কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে ছি ছি, আমার মান সম্মানের কিছু রাখলি না তুই। না মানে আব্বু। একদম কথা বলবি না, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। আব্বু আমার কথাটা তো শোনো। তোর কথা কোনো শুনতে চাই না আমি। এমন সময় ডলির আব্বু বলে উঠল, আপনি অযথা আপনার ছেলেকে বকাবকি করছেন। আমার একমাত্র মা মরা মেয়ে, অনেক আদর যত্নে ওকে বড় করেছি। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, ওরা একই কলেজে পড়ে। আমার একমাত্র মেয়ে ওর ছোট থেকে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর এখন ওর একটাই চাওয়া, আর সেটাই হলো আপনার ছেলে। আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে অনেক সুখে থাকবে ওরা। আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না? বেরিয়ে যান আমার বাসা থেকে। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আপনার হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এমন ব্যবহার করলেন। এই বলে ডলির বাবা চলে গেলেন। আম্মু পাশে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু এমনিতে অনেক রাগী মানুষ। আব্বুর সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলিনি। টাকার কথা বলাতে আব্বু আরও বেশি রেগে গেছেন। পরের দিন কলেজে গিয়ে ডলিকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে, নিজেকে কী ভাবেন আপনি? আমার মান সম্মান তো একদম 13টা বাজিয়ে দিয়েছেন। এবার কি আমার পরিবারের সবার মান সম্মানের 13টা বাজাতে চান আপনি? ডলি কোনো কথা না বলে কান্না করতে লাগলো। তুই আমাকে থাপ্পড় মারলি তাই না? আমার আব্বু আজ পর্যন্ত আমাকে থাপ্পড় মারার সাহস পায়নি, আর তুই? এর উচিত জবাব আমি তোকে দেব। আগে ভাবতাম শুধু আপনার মাথার তার ছিঁড়া, এখন দেখছি বাবা মেয়ে দুজনের মাথার তার ছিঁড়ে গেছে। সময় থাকতে ভালো ডাক্তার দেখান, না হলে পুরোটাই মেন্টাল হয়ে যাবেন। ডলি কান্না কণ্ঠে রাগী লোক নিয়ে আমার সামনে থেকে চলে গেল। তোকে নিয়ে আর পারি না। কেন মেয়েটার সাথে বারবার এমন করছিস? তুই ডলিকে দেখি কি একটু বুঝতেছিস না ও তোকে অনেক ভালোবাসে? বেশি কথা বলবি না, আর আমাকে দিয়ে এসব ভালোবাসাবাসি হবে না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। ক্লাস শেষ করে বাসায় এসে রুমের ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এইসব কি অবস্থা রুমের? ঘরে জিনিসপত্র সব কিছু ভাঙচুর, এলোমেলো। আব্বু আম্মুকে ডেকেও কোথাও পেলাম না। সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজে কোথাও কাকে পেলাম না। টেনশনে আমার মাথা একদম কাজ করছে না। নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। টেবিলের ওপরে একটা কাগজ দেখতে পেলাম, কাগজে লেখা আছে। আমি লেখাটা পড়ে দেরি না করে কাগজে লেখা ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার আব্বু আম্মু, ডলির বন্ধুরা এবং ডলির আব্বু সেখানে উপস্থিত, এবং সবাই মিষ্টি মুখ করছে। আব্বু আম্মু, তোমরা ঠিক আছো তো? ঠিক থাকবো না কেন? মেয়েটা এত সুন্দর, নম্র, ভদ্র, তুই আগে কেন আমাদের বলিসনি? আব্বু, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? এই মেয়ের মাঝে তুমি ভদ্রতা কোথায় পেলে? আমি সেটাই তো বুঝতে পারছি না। কে ভদ্র আর কে অভদ্র সেটা তুই আমাকে বোঝাতে আসবি না। আমি যথেষ্ট বুঝি। তোর থেকে আমার বৌমা অনেক নম্র, ভদ্র, আচার ব্যবহার সব দিক থেকে তোর চেয়ে হাজার গুণে ভালো। আব্বু, কি বলছি এসব? তোমার ছেলে এখনো বিয়ে করলো না, আর তুমি ওকে বোমা বানিয়ে ফেলেছো? এটা নিশ্চয়ই তোমাকে বাজে কিছু খাইয়েছে। বেশি কথা বলিস না। আব্বু, তুমি এই মেয়েটার মাঝে কি এমন দেখে তোমার ছেলের বলে মনে হচ্ছে? অনেক কিছু দেখেছি, ওর অনেক গুণ আছে যা তোর মধ্যে নেই। তোর মতো গাধা এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। আব্বুর কথা শুনে ডলি মিছিমিছি হাসতেছে, আর এদিকে ওর হাসি দেখে রাগে আমার গা জ্বলতেছে। আব্বু আম্মু, তোমরা বাসায় চলো, না হলে মাথাটা একেবারে খারাপ করে দেবে এরা। বাসে যাব মানে? বাসে যদি যেতে হয় তাহলে বৌমাকে সাথে করে নিয়ে যাব। আম্মু, তুমি চুপ করে আছো কেন? আব্বুকে প্লিজ তুমি বোঝাও। মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আম্মু, তুমিও? এখন দেখছি এরা তোমাদের মাথাটা একদম নষ্ট করে দিয়েছে। তোমরা এখানেই থাকো, আমি গেলাম। আমি যখনই পেছন করে হাঁটা শুরু করলাম, সাথে সাথে 4-5 জন ছেলে এসে আমাকে ধরে একটা রুমের ভিতরে আটকে রাখলো। এখন আমি কি করব? রুম থেকে বের হবার কোনো সিস্টেমই নেই। চুপচাপ আমি রুমের ভিতরে বসে আছি। এমন সময় ডলি রুমের ভিতরে এসে আমার জামার কলার ধরে বলল, তোকে বলেছিলাম না সময় হলে তোকে দেখে নেব। আজ তোকে আমি বিয়ে করব, আর বিয়েতে আমার হবু শ্বশুর শাশুড়িও রাজি। তাই বেশি কথা না বলে তুইও রাজি হয়ে যা। এ বিয়ে আমি কখনো করব না, আর মরে গেলেও না। আপনার মতো ফালতু মেয়েকে এই সুমন কখনো বিয়ে করবে না। আর কিছুক্ষণ অপেক্ষা কর,
শুধু কাজী সাহেবের আসার মাত্র অপেক্ষা। অসম্ভব। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আমাকে পাঞ্জাবি পাজামা দিয়ে বলল, জামাইবাবু, এগুলো আপনার বিয়ের পোশাক। তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে যান, কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবেন। তোর পোশাকের মাথায় ঠাডা পড়ুক শালা, বের হ আমার রুম থেকে। আমি চুপচাপ রুমের ভিতরে বসে আছে। কি করব, মাথায় কিছুই আসে না। চার দেয়ালের মাঝে আমি এখন বন্দি। এমন সময় আব্বু রুমের ভিতরে এসে, কি হলো সুমন, তুমি এখনো রেডি না হয়ে বসে আছো যে? তাড়াতাড়ি পোশাক পরে নাও, কাজী সাহেব চলে এসেছে। আব্বু তোমাদের কোথাও ভুল হচ্ছে, এখনো সময় আছে, ভালো করে সব কিছু ভেবে চিন্তে দেখো। এত কিছু ভাবার সময় নেই, মেয়ে তো পছন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সবাই জোর জবরদস্তি করে আমার মুখ দিয়ে 3বার কবুল বলে নিল। মনে মনে ভেবে বসলাম, বাসায় গিয়ে বাসর করে না ঢুকে সোজা বাড়ি থেকে পালিয়ে যাব। তবুও এই মেয়ের সাথে আমি সংসার করব না। বিয়ে শেষে বাসায় আসার সময় আমার একমাত্র আদরের মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিলাম। দেখে শুনে রাখবেন, আমার মেয়েকে কখনো যেন কষ্ট দিয়েন না। আপনি একদম চিন্তা করবেন না বেয়াই সাহেব, আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি কিছু না বলে চুপচাপ বোবার মতো কথা শুনে যাচ্ছি। এরপর আম্মু আরও কিছু কথাবার্তা বলে শেষে বিদায় নিলেন। বিয়ে তো হয়ে গেল, তাহলে আজকে আমরা আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আত্মীয় যখন হয়ে গেছেন তখন আর কি, যখন মন চাইবে তখনই চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপরে ডলিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আমার যে ভাবনা সেই কাজ, রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে দিলাম তোর। এমন সময় পেছন থেকে, নিলয়, তুই এভাবে কোথায় যাচ্ছিস? আগে রুমের ভিতরে যা। না মানে আব্বু, এই তো কোথাও যাচ্ছি না। বাধ্য ছেলের মতো আব্বুর কথা মতো রুমের দিকে হাঁটা শুরু করলাম। ধুর, পালিয়ে যাওয়ার হলো না। রুমে ঢুকে দেখি ডলি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতেই ডলি উঠে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে চাপে। আমি এমন সময় পাটা সরিয়ে নিয়ে বললাম, এসব ঢং আপনার করা লাগবে না। আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবও না। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। ডলি আমার সামনে থেকে সরে গেল এবং আমার পিছু পিছু এসে খাটের উপরে বসলো। কি ব্যাপার, আপনি খাটের উপর কেন বসছেন? তাহলে কি করব? কি করবেন মানে? আপনি সোফায় গিয়ে নয়তো ফ্লোরে গিয়ে ঘুমান। আমার সাথে ঘুমানোর চেষ্টা একদম করবেন না। ফ্লোরে ঘুমাবো মানে? এই শীতে ফ্লোরে ঘুমানো যায় নাকি? যদি ফ্লোরে না ঘুমাতে পারেন তাহলে সোফায় অথবা দাঁড়িয়ে ঘুমান, যত সব। ডলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা বললাম সেটা করেন। ডলি কিছু না বলে সোফায় গিয়ে বসে বসে কান্না করতে লাগলো। আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়। আমার ঘুমের মাঝে কেউ ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারে না। এই বলে আমি ডলির গায়ে একটা কম্বল ছুঁড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘুমের মাঝে মনে হলো কেউ যেন কান্না করতেছে। আমি উঠে দেখি ডলি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কি সমস্যা কি আপনার? এত রাতে না ঘুমিয়ে কান্না করতেছেন কেন? সেটা তোমাকে জানা লাগবে না। আমি না আপনাকে বললাম যে কেউ ঘুমের মাঝে আমাকে ডিস্টার্ব করলে সেটা একদম আমার সহ্য হয় না, আর আমি সহ্য করতেও পারি না। কান্না না করে যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। এই কথা বলতেই ডলি চুপচাপ সোফার উপরে শুয়ে পড়ল। আমিও সেই সাথে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি গভীর ঘুমে বিভোর। এমন সময় কে যেন আমার গায়ে হাত দিয়ে ডাকতেছে। আমি চোখ খুলতেই, সকাল হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু আম্মু খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসছি, আপনি এখন যান। তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। ডলি আমার সামনে গিয়ে বসলো। খাওয়ার সময় আম্মু ডলিকে বলতেছে, এটা একটু নাও, ওটা আরেকটু নাও। এসব দেখে আমি রেগে গিয়ে বললাম, এত জোর করে খাওয়া দেওয়ার কি আছে? পেটে ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? খাওয়ার সময় কি এসব বলতে হয় নাকি? আমার কথা শুনে আব্বু আমার দিকে রাগ দেখিয়ে চোখ বড় করে তাকালো। আমি মাথা নিচু করে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। ডলিও একটু পরে রুমে আসলো। বাইরে ঘুরতে যাব বলে রেডি হচ্ছে। এমন সময় ডলি বলল, কোথায় যাবে তুমি? যেখানে যায় না কেন সে প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী।
আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আপনি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। তোমার সাথে নরম ভদ্রভাবে কথা বলছি বলে কি তোমার ভাব বেড়ে যাচ্ছে নাকি? সরি, এখানে ভাব নেওয়ার কিছুই নেই, যেটা সত্য সেটাই বলেছি। এখন সামনে থেকে সরে দাঁড়ান, বের হব। তোমার সাথে আমিও যাব। কোথায় যাবেন আপনি? কোথায় আবার? তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। পাগল না মাথা খারাপ? আপনাকে আমার সাথে নেওয়ার টাইম নেই। এই বলে আমি বেরিয়ে পড়লাম। পেছন করে তাকিয়ে দেখি ডলি মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে রাত 10টার দিকে বাসায় আসলাম। কি ব্যাপার সুমন, সারাদিন কোথায় ছিলি? আর এখন কয়টা বাজে? ঘড়ির দিকে কি একবারও তাকিয়েছিস? না মানে আব্বু কোথাও যায়নি, বাসায় ভালো লাগছিল না, তাই বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আচ্ছা, এই বলে আমি সোজা রুমে চলে গেলাম। রুমের ভিতরে ঢুকে দেখি ডলি খাবার নিয়ে বসে আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন দিয়েছি, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করনি তুমি? ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, পকেটে ছিল খেয়াল করিনি। এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া শুরু করে দিলাম। ডলি আমার খাওয়া দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে একটু অন্যদিকে তাকান। খাওয়ার সময়কে আমার দিকে চেয়ে থাকলে পেট পেট ভরে খেতে পারে না। এই কথা বলতেই ডলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আমি খাওয়া শেষ করে এসে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে আছি, ডলি আমার পাশে এসে বসে বলল, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়লে? আমি খেয়েছি কিনা একবার জিজ্ঞাসাও তো করতে পারতে। প্রয়োজন মনে করিনি তাই, কারণ যার পেটে খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে, এখানে জিজ্ঞাসা করার কিছুই নেই। ডলি আর কিছু না বলে মন খারাপ করে শুয়ে পড়ল। এই, আপনি আমার বাসায় কেন শুচ্ছেন? তো কোথায় শোবো? কোথায় শোবেন মানে? আপনার জন্য ফ্লোর আর নয় সোফা আছে। আপনি ভুল করেও কখনো স্ত্রীর অধিকার আমাকে দেখাতে আসবেন না। যান যান, গিয়ে নিচে ঘুমান। তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি বেশি বেড়ে যাচ্ছ মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার পাশেই শোবো। তোমার যা ইচ্ছা করে নাও। এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। তোমাকে যেমন আমি জোর করে বিয়ে করেছি, আজ আমি জোর করে তোমার পাশে শোবো। এই বলে ডলি জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, আপনার ছেলে আমাকে ফ্লোরে ঘুমাতে বলছে আর খারাপ ব্যবহার করছে আমার সাথে। এই কথা বলতেই আমি ডলির মুখ চেপে ধরে, এই কি করছেন আপনি? চুপ করেন। আম্মুকে কেন ডাকতেছেন? আপনি আমার পাশে শোবেন, দয়া করে আম্মুকে তাও ডাকবেন না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। প্লিজ আম্মুকে ডাকবেন না, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দেবে। তবেই একটা শর্ত আছে। কি শর্ত? মাঝখানে বালিশ থাকবে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, ওকে? ওকে। এই বলে তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমের মাঝে কেমন জানি নরম নরম অনুভব করলাম, মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চোখ খুলে তাকাতে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। কি হলো? এভাবে লাফ মেরে উঠলেন কেন? কি সমস্যা? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আপনাকে না আমি বললাম দূরত্ব বজায় রাখবেন? ছি ছি ছি, লজ্জা কি লজ্জা! লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্ত্রী। আপনাকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, আপনাকে আমি স্ত্রী হিসাবে মানি না। এই বলে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ঠিক সেই সময় পেছন থেকে ডলি এসে জিজ্ঞেস করলো, এত সকালে কোথায় যাবে তুমি? কলেজে যাব। আমিও যাব। আপনি কলেজে যাবেন নাকি পার্কে যাবেন সেটা আপনার বিষয়, আমাকে বলার কি আছে? আমিও তোমার সাথে কলেজ যাব। সরি, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। আম্মু, আপনার ছেলে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে না। কি হচ্ছে নিলয়? তুই বৌমাকে কলেজে নিয়ে যাবি না কেন? এমনি। আমি বলছি তুই বৌমাকে তোর সাথে করে কলেজে নিয়ে যাবি, আর আসার সময় বৌমাকে সাথে করে নিয়ে আসবি। অন্য কোনো কথাই শুনতে চাই না। যান যান, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। শুনলেন না বাবা কি বলল? দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। থুর, একটা রিক্সাও আসে না। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। এই যে রিক্সাওয়ালা মামা, দাঁড়ান। ডলিকে রিক্সায় উঠিয়ে দিয়ে ভাড়াটা দিয়ে, মামা ওকে কলেজের গেটে নামিয়ে দেবেন। তুমি যাবে না? যাব, কিন্তু আপনার সাথে না। ডলি মুখটা একবার এদিক একবার ওদিক ঘুরিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমিও অন্য একটা রিক্সা করে কলেজে চলে গেলাম। কলেজে গেটে ঢুকতেই সাকিব দৌড়ে এসে বলল, দোস্ত কি শুনছিস সব? বিয়ে করেছিস নাকি? তো আবার ডলিকে?
ওসব অনেক কাহিনী, পরে বলবো সব। চল এখন ক্যাম্পাসে বসে জমিয়ে আড্ডা দিব। দাওয়াত কিন্তু পেলাম না, তবে ভাবির হাতের রান্না খাওয়ার জন্য একদিন চলে আসবো তোর বাসায়। পরে দেখা যাবে, এখন চল আড্ডা দিব। ওকে চল। তারপরে আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায় ফেরার সময় যেন ডলিকে সাথে করে নিয়ে আসে। এটা আম্মুর নির্দেশ, তাই বাসায় আসার জন্য ডলিকে ক্যাম্পাসে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরে গাছের নিচে বসে বান্ধবীর সাথে বসে গল্প করছে। আমি ওখানে যেতেই ডলির হারামজাদি বান্ধবীগুলো আমাকে উদ্ভট সব প্রশ্ন করতে লাগলো। দুলাভাই বাসরাত কেমন কাটলো? দুলাভাইকে না আজ হেভি লাগছে। বাসরাতে বিড়াল মারছেন তো? আমাদের বান্ধবী কেমন করে আদর করলো দুলাভাই? এমন আরও অনেক কিছু বলতে লাগলো। ওদের এমন কথা শুনে আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। তোদের কি লজ্জা বলে কিচ্ছু নাই? দুলাভাইয়ের সামনে আবার লজ্জা কিসের? তোরা চুপ করবি নাকি মাইর খাবি? এই কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। চলুন বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি বাসায় কেন দুলাভাই? আমার বান্ধবী কি আজ আপনাকে আদর কম করেছে? আপনি যাবেন নাকি আমি চলে যাব? হ্যাঁ যাবো, চলো। এই তোরা থাক, আমি গেলাম। এখন তো বর পেয়ে গেছিস, আমাদের সাথে সময় দেওয়ার মতো তোর সময়ই নেই। আচ্ছা যা, ঠিক আছে। তারপর ডলিকে নিয়ে একসাথে বাসায় চলে আসলাম। আসার সময় তেমন রিক্সা না পাওয়ার কারণে একই রিক্সা করে আসলাম। তোরা এসে গেছিস, ভালোই হলো। যা, তোরা এখন গোসল করে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। আমি আগে গেলাম বাথরুমে গোসল করতে। গোসল শেষে গা মোছার জন্য দেখি টয়লেটে আনি নেই। টয়লেটে আনতেই ভুলে গেছি। এখন কি করি? হালকা দরজা ফাঁকা করে দেখি ডলি খাটের উপরে বসে মোবাইল টিপছে। গা ভিজে অবস্থায় রুমের ভিতরে গেলে ভিজে যাবে, আর যাবই বা কেমন করে? ডলি তো রুমে বসে আছে। কিছুক্ষণ পরে, আর কতক্ষণ বাথরুমে থাকবে? গোসল করতে এতক্ষণ লাগে নাকি? তোয়ালে আনতে ভুলে গেছি, তাই বসে আছি। দরজা খোলো, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি যদি সব দেখে নেন? দেখলে সমস্যা কোথায়? আমি তোমার স্ত্রী। না, দরজা খোলা যাবে না, আমার লজ্জা লাগে। তাহলে বাথরুমের ভিতরে বসে থাকো, বাইরে আসতে হবে না আর। ভিজে গায়ে কেমন করে বসে থাকবো? শীত লাগেছে। তাহলে দরজাটা খুললেই তো হয়। দরজা খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে খুলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ রাখবো। আচ্ছা তাহলে দরজা খুলছি, আপনি তোয়ালেটা দেন। চোখ বন্ধ রাখবেন কিন্তু। আমি দরজা খুলতে ডলি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই নেন। আমি তোয়ালেটা ডলির হাত থেকে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। সবশেষে বাইরে আসতেই ডলি বলল, আমি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি। কি কি দেখেছেন শুনি? গায়ে পোশাক না থাকলে যা যা দেখা যায়। ছি 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 ছি, কি বলো এইগুলো? যান যান গোসল করে নিন। খাবার টেবিলে ডলি আমার সামনে বসলো। ডলির দিকে দেখা দিয়ে ডলি ফিক করে মুচকি হেসে উঠল। ডলির হাসি দেখে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। চোখ দুটো ডলির দিকে না রেখে খাবার প্লেটের দিকে দিলাম। কি হলো বৌমা, হাসছো কেন? খাবার সময় হাসাহাসি করতে নেই। আচ্ছা আম্মু, আর হাসবো না। এভাবে কয়েক মাস চলে গেল। দিনের পর দিন ডলি যেন আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো, আর আমিও ডলির সাথে আগের মতো ব্যবহার করি। ডলিকে কখনোই স্ত্রীর অধিকার দেয়নি। হঠাৎ একদিন মা ডেকে পাঠায়। কি রে নিলয়, এভাবে বসে না থেকে বৌমাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যেতে পারিস? এসব ঘোরাঘুরি আমার ভালো লাগে না, আর গেলেও আমি একা যাব, কাউকে সাথে করে নিয়ে যাব না। ডলি পাশে বসে আছে। আমার কথা শুনে ডলির মনটা যেন খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি বসা থেকে উঠে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলে, আর এখন বাসায় ফিরছো? কি করছিলে তুমি? আমি কি করি আর না করি সেটা আপনাকে জানা লাগবে না। তুমি আমার চোখের সামনে না থাকলে আমার কিছু ভালো লাগে না। আমাকে না দেখলে যদি আপনার ভালো না লাগে তাহলে এক কাজ করেন, আমার একটা ছবি বড় করে বেঁধে গলায় ঝুলিয়ে রাখেন। তাহলে আমাকে দেখার জন্য আর আপনাকে আমার পিছু পিছু ঘোরা লাগবে না, এবং দীর্ঘ সময় অপেক্ষা করাও লাগবে না। তোমার ভাব দিন দিন বেড়েই যাচ্ছে। কি মনে করো তুমি নিজেকে? আমার মতন এমন সুন্দরী মেয়ে তোমার কপালে বউ হিসেবে জুটেছে, এটা তোমার ভাগ্যের ব্যাপার। আর আমার শাশুড়ি আম্মু আজকে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি যেন দাদি হতে পারি, শেষেতে আমি মা হব আর তুমি বাবা। ডলির কথা শুনে আমি একদম বেকুব হয়ে গেলাম। ডলি বলল, কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আর আম্মু হওয়ার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই বলতেই ডলি আমার জামার কলা ধরে
আর তুমি খুব ভালো করেই জানো আমি মুখ দিয়ে যেটা বলি আমি সেটা করি। আর আমার শাশুড়ি আম্মুর দাদি হওয়ার স্বপ্নটাও খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা সব তার ছিঁড়ে গেছে? শার্টের কলা ছাড়েন। আমার মাথা একদম ঠিক আছে। এসব বাজে বকা বন্ধ করুন। আমার ক্ষুধা লেগেছে, এখন খাবো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ডলি আমার গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে, এই যে মহারাজ উঠো, 10টা বেজে গেছে, কোনো কাজ কাম নেই, সারা রাত দিন ঘুম আর ঘুম। বিরক্ত করবেন না, পারলে আপনিও ঘুমান, বারণ করেছে নাকি? এটা বলতেই ডলি আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাইলাম। আপনাকে আমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলিনি। পাশে যে কোলবালিশটা আসে ওটাকে জড়িয়ে ধরে ঘুমান। না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ধুর, ছাড়ুন তো। এই বলে আমি উঠে পড়লাম। এভাবেই চলছিল দিনগুলো। ডলি আমার দিকে যতটা এগিয়ে আসে তার থেকে বেশি ডলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। আমি রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এভাবে আর কতদিন? বাবার হোটেলে বসে বসে খাবো, নিজে কিছু একটা করা দরকার। বাবারও বয়স হয়ে যাচ্ছে, এখন আর এভাবে আমাকে বসে থাকাটা একদম ঠিক হচ্ছে না। পরের দিন আব্বু আম্মুকে না জানিয়ে একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করলাম। মনে মনে ভেবে রাখলাম জবটা যখন হবে আব্বু আম্মুকে তখন জানাবো, তার আগে নয়। কিছুদিন পরে জবের এক্সাম হলো এবং চাকরিটা একেবারেই হয়ে গেল। বাসায় আব্বু আম্মুকে জানালাম, এখন থেকে আমি আর বসে থাকবো না, কালকে থেকে একটা কোম্পানির চাকরিতে জয়েন করব। তোকে এখন চাকরি করার কি দরকার? আগে পড়ালেখা শেষ কর, তারপরে না হয় করিস। আর বর্তমান যুগে চাকরি পাওয়াটা সহজ না। আব্বু, চাকরিটা আমার অলরেডি হয়ে গেছে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে এখন এইসব চাকরি টাকরি করা লাগবে না, আগে পড়া শেষ কর। আব্বু, তুমি অযথা আমার লেখাপড়া নিয়ে টেনশন করো না, জবটাও করব, তার সাথে লেখাপড়াটাও করব। তাহলে আর কি, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। রুমের ভিতরে গিয়ে দেখি ডলি অভিমান করে বসে আছে। কি ব্যাপার, আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কেন মন খারাপ করেছে তুমি জানো না? আপনার মন খারাপের কারণটা যদি আমাকে না বলেন তাহলে কি করে জানবো? তুমি একটু আগে আব্বু আম্মুর সাথে কি বলছিলে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। শুনছেন যখন, তখন তো আর আপনাকে নতুন করে বলা লাগবে না। তোমার চাকরিটা কি খুব জরুরি? না করলে হতো না? খুব জরুরি বলে আমি মনে করছি না, তবে বিয়ে যখন হয়ে গেছে তখন এভাবে দুজনে বাবার হোটেলে খাওয়া ঠিক হচ্ছে না বলে আমি মনে করেছি, তাই চাকরিটা করতে যাচ্ছি। তার মানে তুমি আমাদের বিয়েটা মন থেকে মেনে নিয়েছো? এই কথা বলেই ডলি আমাকে জড়িয়ে ধরে 2টা কিস করে দিল। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, বাসায় আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। আমি জানতাম তুমি আমাকে একদিন ঠিকই মনে প্রাণে স্ত্রী হিসেবে মেনে নেবে। আপনাকে স্ত্রী হিসাবে মেনে কখন নিলাম? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কথা বলতেই ডলি কান্না শুরু করে দিল। এমন সময় আম্মু উপস্থিত। কি হয়েছে বৌমা, তোমার চোখে জল কেন? এমনি কিছু না মা। কি হয়েছে বলো আমাকে। ওই হারামজাদা কি তোমাকে কিছু বলেছে? না আম্মু, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে, তাই চোখে জল। নিলয় যদি তোমাকে কখনো কিছু বলে থাকে তাহলে তুমি আমাকে বলবে, তারপরে বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। পরের দিন সকালবেলা, এই যে মিস্টার, আর কতক্ষণ ঘুমাবে? তাড়াতাড়ি ওঠো, তোমার তো আজ প্রথম অফিস, দেরি না করে উঠে পড়ো। তাই তো, অফিসে যেতে হবে যে। এই বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আব্বু আম্মুর কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হব। এমন সময় ডলির সামনে এসে দাঁড়ালো। কি হলো, এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন? অফিসে যাচ্ছ ভালো কথা, চোখ যেন সংযত থাকে। কেন, চোখ সংযত রাখার কি আছে? আমার চোখে তো কোনো সমস্যা নেই। তোমার মতো ছেলেদের নজর ভালো না, তাই রাস্তায় যখন চলবে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর অফিসের মেয়ে কালিকদের থেকে দূরে থাকবে সব সময়। আচ্ছা, মনে থাকে যেন। মনে থাকবে। এখন পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যান এবার। আমি গেট থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। পেছন ঘুরে তাকিয়ে দেখি ডলি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ডলি মুখ ঘুরিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পরে একটা রিক্সা আসলো। আমি রিক্সা ডাকলাম, রিক্সাওয়ালা মামা যাবেন? হ্যাঁ মামা, যাব, উঠেন। তারপরে আমি রিক্সা করে অফিসে চলে গেলাম। আজ যেহেতু আমি অফিসে প্রথম দিন আসলাম, তাই টুকটাক সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে বেশ ভালোই লাগলো। অফিস ছুটি বিকাল 4:30। অফিস শেষ করে বাসায় আসলাম। বাবা, প্রথম দিন অফিস কেমন কাটলো? খুব ভালো আম্মু। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি।
আচ্ছা আম্মু, রুমে ঢুকে দেখি ডলি বেলকনিতে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে কি ব্যাপার, এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মন খারাপ, কারণ কি? কিচ্ছু না। কিছু না বললে তো হবে না, কি কারণে মন খারাপ সেটা বলুন আমাকে। সারাদিনের মধ্যে কি একটিবারও আমার কথা মনে পড়েনি তোমার? মনে পড়লেই বা কি, আর না পড়লেই বা কি, কাজে ব্যস্ত ছিলাম। কতবার ফোন দিয়েছি, একটিবারের জন্য হলেও তো ফোনটা রিসিভ করতে পারতা। আসলে ব্যস্ত ছিলাম তাই। থাক, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। খাওয়া শেষে রাতে শুয়ে আছি। ডলি অবশ্য ঘুমিয়ে পড়েছে, আর আমি ডলির মিষ্টি চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি জানি ডলি আমাকে মনে প্রাণে ভালোবাসে। কেমন করে জানি, আমিও আস্তে আস্তে ডলিকে ভালোবেসে ফেলেছি। আর এভাবে প্রায় রাতে ডলি যখন ঘুমিয়ে পড়ে, আমি ডলির সুন্দর মুখের দিকে চেয়ে থাকি। আমি ডলিকে ভালোবাসি, কিন্তু এটা কখনো প্রকাশ করতে পারিনি, আর এত তাড়াতাড়ি প্রকাশ করতেও চায় না, কারণ আমার ভালোবাসাটা প্রকাশ করলে ডলির পাগলামিটা বেড়ে যাবে, সেই জন্য। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় ডলি সামনে এসে, এই নাও টিফিনটা সাথে করে নিয়ে যাও, দুপুরের খাবার আছে, খেয়ে নিও। আমি ডলির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আর টিফিনটা নাও। রান্না করলো কে? কেন, আমি রান্না করেছি। আপনি রান্না করতে পারেন? জানতাম না তো। আমি তো জানি আপনি শুধু খাইতেই জানেন। আম্মুর কাছ থেকে সব শিখেছি, আর এবার থেকে আমি রান্না করব। ও আচ্ছা, আর এ খাবার লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নেব। বাইরে খাবার ভালো না, ওসব খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। সমস্যা নেই, আমি মরে গেলে কেউ কষ্ট পাবে না। একদম চুপ, এমন কথা যেন আর দ্বিতীয়বার না শুনি। বললে কি হবে? দূর, এত কথা না বলে খাবারটা ধরো। লাগবে না, আসি। তুমি যদি খাবার নিয়ে না যাও, তাহলে কিন্তু আমি তোমার অফিসে দুপুরে খাবার নিয়ে আসবো। ডলির কথা শুনে আমি খাবারের টিফিনটা নিতে বাধ্য হলাম। তারপরে ডলির হাত থেকে টিফিনটা নিয়ে চলে গেলাম। অফিসে গিয়ে কেবিনে বসে অফিসে কাজ করছি। এমন সময় অফিসের বস আমাকে ডেকে পাঠালেন। আসসালামু আলাইকুম বস, আসবো? সালামের উত্তর দিয়ে আসুন সুমন সাহেব। বস, আপনি কি ডেকে পাঠিয়েছিলেন আমাকে? হ্যাঁ, তো আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না বস, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন। ওকে বস। আচ্ছা, তাহলে এখন যান, মন দিয়ে কাজ করুন। ওকে বস। বসের রুম থেকে এসে কাজ করতে লাগলাম। দুপুরে খাবার টাইমে ডলের দেওয়া টিফিন খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার সবচেয়ে প্রিয় গরুর গোস্ত রান্না। খাবার দেখে জিভে জল চলে আসলো, আর দেরি না করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, রান্নাটা দারুণ ছিল। খাওয়া শেষে অফিসের কাজ শুরু করে দিলাম। অফিসের কাজ শেষে বাসায় চলে আসলাম। আম্মু, ডলি কোথায়? একটু আগে আমার সাথে বসে গল্প করছিল, এখন মনে হয় রুমের ভেতরে আছে। ও, আমি সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি ডলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছিল পেছন থেকে ডলিকে জড়িয়ে ধরে একটিবার বলি, ভালোবাসি ডলি, খুব ভালোবাসি তোমাকে। কিন্তু কি করে বলবো, সাহস পাই না, লজ্জা করে তো। আমি কিছু না বলে চুপচাপ ডলির পাশে গিয়ে দাঁড়ালাম। আমি ডলির পাশে গিয়ে দাঁড়াতেই ডলি চমকে উঠল। কি ব্যাপার, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও আচ্ছা। আজ ড্রেস চেঞ্জ না করেই আমার পাশে এসে দাঁড়ালি, কি ব্যাপার বলো তো? ডলির হাসি ভরা মুখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, এভাবে হেসো না ডলি, তোমার হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। দিনে দিনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ডলি আমার গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? আমি চমকে উঠলাম। না মানে কিছু না। যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা, রাতে ঘুমানোর সময় মাঝখানে কোলবালিশ দিয়ে ডলি উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুইল। ডলিকে বলতে ইচ্ছে করছে, ওভাবে ঘুরে না থেকে আমার দিকে তাকিয়ে থাকতে পারো না? তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি ডলি। যেই ভাবনা সেই কাজ, মুখ খুলে বলেই ফেললাম। ডলি, এভাবে মুখ ঘুরিয়ে না থেকে একটু আমার দিকে তাকাও। আমার কথা শুনে ডলি লজ্জা মাখা মুখটি আমার দিকে ফিরিয়ে হেসে বলল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তাই না? কই, একদম না। আমি সব বুঝি, অবুঝ না। এতটা যখন বুঝেছো তাহলে মুখ ঘুরিয়েছিলে কেন? কি বললে তুমি, আরেকবার বলো তো। কই, কিছু বলিনি তো।
খাইছে রে, এখানে আর থাকা যাবে না, আগে পালাই। এই বলে আমি উঠে বেলকনিতে চলে গেলাম। পেছন থেকে কি হলো, পালাচ্ছ কোথায়? আমি কিছু না বলে বেলকনি থেকে দাঁড়িয়ে রইলাম। কেউ হেঁটে আসার শব্দ শুনে বুঝতে পারলাম ডলি আমার কাছে আসছে। কি হলো, এভাবে উঠে চলে আসলে কেন? রাতের আকাশের তারার মেলা দেখবো বলে চলে আসলাম। ওকে, তাহলে তুমি তারা দেখো, আমি ঘুমাতে গেলাম, খুব ঘুম পাচ্ছে আমার। এই বলে ডলি চলে আসা যাবে অমনি আমি ডলির হাত ধরে আমার বুকে টেনে নিলাম। কি করছো, ছাড়ো, আমি ঘুমাবো এখন। এত তারা কিসের, আমিও তো ঘুমাবো। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এত ঢং করার কি আছে? আমার আচরণ দেখেও কি বুঝতে পারছো না তুমি ভালোবাসি কিনা? আমি এত কিছু বুঝি না। কি বুঝো তুমি? আমি কারো আচরণে ভালোবাসা বুঝতে চাই না, মুখ থেকে শুনতে চাই। কিভাবে বলবো বুঝতেছি না। আমি এত কিছু বুঝি না। ভালোবাসি তোমাকে। এভাবে কেউ কাউকে ভালোবাসার কথা বলে নাকি? আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলতেই ডলির লজ্জা মুখ ঢেকে নিল। তুমি অনেক ফাজিল হয়ে গেছো। ফাজলামে কি দেখেছো? কেবলমাত্র সবে শুরু। এখন ছাড়ো, ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। আজ রাতে না ঘুমালে হয় না? না ঘুমালে তোমার সকালে নাস্তা কে বানাবে শুনি? আর তোমাকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে দেখে কে দেবে? আচ্ছা তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। একটু পরে না, এখন একসাথে দুজনে ঘুমাবো। ওকে চলো। সকালে নাস্তা করার সময় আব্বু বলল, সুমন, তোমার প্রতিদিন অফিসে রিক্সায় করে যেতে খুব অসুবিধা হয় তাই না? একটু অসুবিধা হয়, রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যাওয়া আসা একটু সমস্যা হয়, তবে কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সেটা অবশ্য ঠিক, তবে এখন থেকে আর অসুবিধা হবে না। মানে? বাবা আমার সামনে বাইকের চাবি ধরে বলল। মানে হলো এই নাও তোমার নতুন বাইক। সত্যি বলছো আব্বু? যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। আমি বাইরে গিয়ে দেখি সত্যি আব্বু আমার জন্য বাইক কিনেছে। আব্বুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ আব্বু। বাইক পেয়ে একটু বেশি খুশি, কারণ আব্বুর কাছে এর আগেও অনেকবার বাইক কিনে দিতে বলেছি কিন্তু দেয়নি, আর আজকে না বলার পরেও আব্বু আমাকে বাইক কিনে দিয়েছে। তোমার আম্মুর জোড়াজুড়ির কারণে তোমাকে না বলেই বাইকটা কিনে এনেছি। আমি আব্বুর হাত থেকে বাইকের চাবিটা নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হব, এমন সময় নতুন বাইকটাই আজকে অফিসে না গিয়ে ডলিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে। ঘুরতে যাওয়ার কথা শুনে ডলি বেশ খুশি হলো। আমি অফিসের বসকে ফোন করে ছুটি নিয়ে নিলাম, সেই সাথে ডলিকে রেডি হতে বললাম। কিছুক্ষণ পরে দুজনে ঘুরতে বেরিয়ে পড়লাম বাইকে চড়ে। ডলি, তোমার পছন্দের খাবার খাওয়াবো এবং তোমার পছন্দের পোশাকও কিনবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই কথা বলতেই ডলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে সারাদিন অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, আর জুলি আম্মুর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পরে আমি ওয়াশরুম থেকে বের হতেই আম্মু সামনে মিষ্টি নিয়ে হাজির। হা করতে বাবা, এই নে মিষ্টি খা। না আম্মু, এখন মিষ্টি খাবো না, সারাদিন অনেক কিছু খেয়েছি। আগে হা কর, একটা মিষ্টি তো খা। আচ্ছা আম্মু, এই সন্ধ্যায় মিষ্টি কিসের জন্য? আরে পাগল, আমি দাদি হতে চলেছি আর তুই বাবা। মানে কি করে? তুই গাধা নাকি? এত বড় হাতি, কিছু বুঝিস না? বোমা বমি করছে না? তোমার বৌমা বমি করছে ভালো কথা, কিন্তু আমি বাবা হব কি করে? গাধা হাদারাম, তোর মাথায় দেখছি কিচ্ছু নেই। তুই গাধা নাকি? এত বড় হাতি, কিছু বুঝিস না? বোমা বমি করছে না? এই বলে আম্মু মিষ্টি নিয়ে আব্বুকে ডাকতে লাগলো। ওগো নীলার আব্বু, কই তুমি? তাড়াতাড়ি মিষ্টি খাও, তুমি দাদা হতে চলেছো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আম্মুর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কি সব পাগলের মতো ভাবছে। ডলির কাছে যাই, তাহলে সব কিছু বুঝতে পারবো। কি ব্যাপার ডলি, তুমি বমি করছো আর আম্মু খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কাহিনী কি? আমার বমি করে দেখে আম্মু ভাবছে আমি প্রেগনেন্ট, তাই মিষ্টি খাওয়াচ্ছে। মানে তোমার সাথে তো আমার কিছুই হয়নি, তুমি প্রেগনেন্ট কি করে হলে? আরে গর্ধ, আজ ঘুরতে গিয়ে ঝালমুড়ি আর ফুচকা একটু বেশি খেয়ে ফেলেছি, তাই পেট খারাপ করে বমি হচ্ছে। কিন্তু আম্মুকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তাহলে এখন কি হবে? কি আর হবে, যা হবার তাই হবে। মানে? কিছু না।
আমি ডলিকে কাছে টেনে নিয়ে বললাম, আম্মুকে বলে দিও আপনি সত্যি সত্যি দাদি হতে চলেছেন। মাত্র 1 বছরের মতো অপেক্ষা করতে হবে। এভাবে বলো না, লজ্জা লাগে আমার। চলো না আম্মুর স্বপ্নটা পূরণ করি। আম্মুর তো খুব শখ দাদি হওয়ার। ডলি আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে লজ্জায় মুখটা ঢেকে নিল। বাকি কথাটা আমিও আর বলতে চাই না, প্রিয় অডিয়েন্সদের সামনে বলতে আমারও লজ্জা করতেছে। তারপরে বাকিটা ইতিহাস। 10 মাস পরে আমি অফিসের কাজে ব্যস্ত আছি, এমন সময় আম্মুর ফোন রিসিভ করতেই আম্মু বলল, হ্যালো নিলয়, ডলি খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমরা ডলিকে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি। এই কথা বলতে আম্মু ফোনটা কেটে দিল। আমি আর দেরি না করে বসের কাছে ছুটি নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে, আম্মু কি হয়েছে? ডলি ও কোথায়? ডলির তেমন কিছু হয়নি, তুই বাবা হতে চলেছিস। একটু পরেই ডাক্তার এসে একটা খুশির খবর দিল। নিলয় সাহেব, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, আর মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। আমি আব্বু ডাক্তারের কথা শুনে বেশ খুশি হলাম। আলহামদুলিল্লাহ। তারপরে ডলির কাছে গেলাম, ডলিও বেশ খুশি। আমাদের থেকেও আব্বু আম্মু যেন বেশি খুশি হয়েছেন। একটু পরেই ডলির আব্বু মিষ্টি নিয়ে হাজির। আমার আব্বু ডলির আব্বুকে দেখেই বুকে টেনে নিয়ে বললেন, বিআই সাহেব, আপনি নানা হয়েছেন। সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে এমন হাসি খুশি এই মানুষগুলোর মধ্যে আগে কখনো দেখিনি। কন্যা সন্তানের বাবা হয়ে আমি নিজেও অনেক বেশি খুশি, কারণ কন্যা সন্তান আমি একটু বেশি পছন্দ করি। তারপরে চলতে থাকলো সুখের সংসার, দুষ্টু মিষ্টি ভালোবাসা, একসাথে পথ চলা। এভাবেই শেষ হলো আজকের গল্পটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, হ্যাপান, খোদা হাফেজ।